হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে। আমি জানি ভিডিও অনেক দিন পরেই আসছে, কারণ আজকাল আমরা সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছি। আর এখন থেকে হয়তো চ্যানেলে খুব একটা ভিডিও আসবেও না। মানে আমি চেষ্টা করব যে সপ্তাহে অ্যাটলিস্ট একটা দুটো ভিডিও আপলোড করার, কিন্তু আমিও শিওর না যে কতগুলো ভিডিও আমি আনতে পারবো। তবে যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের 100K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। এটা সত্যিই আমাদের কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। যখন চ্যালেঞ্জ শুরু করেছিলাম তখন ভাবিও নি যে এরকম একটা জায়গাতে পৌঁছাতে পারবো। হয়তো আর কিছুদিন পরে আমার বাড়িতে একটা সিলভার প্লে বাটনও ঢুকবে। সো থ্যাংক ইউ অল ফর দিস। তো শুধুমাত্র এই সমস্ত মোটিভেশনগুলোর জন্য আর তোমাদের সাপোর্টের জন্যই আমি চ্যানেলটা চালিয়ে যাব, কিন্তু আমি খুব বেশি ভিডিও আনতে পারবো না। আমি এক একটা সিজনে মোস্ট পপুলার 2 থেকে 3টে সিরিজই মেবি অনগোয়িং আনতে পারবো, কারণ আজকাল লাইফ সত্যি খুবই ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, চলো আজকে আমরা এক্সপ্লেন করবো স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 6। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় আনিয়া ডেমিয়ানের কাছে কিছু স্ন্যাক্স চাইছে, কারণ ডেমিয়ান তো আগেই তাকে প্রমিস করেছিল যে সে তাকে কেক দেবে। এরপর বেকি তাকে বলে, তোমরা দুজন প্রমিস করেছিলে, এখন তো তোমাকে নিয়ে আসতেই হবে। কিন্তু ডেমিয়ান লজ্জা পেয়ে বলে, আমি তো কোনো প্রমিস করিনি। তারপর সে এটাও বলে, আমার কাছে এসব জিনিস চাওয়ার তোমার সাহসী বা হলো কী করে? তুমি কি ভুলে গেছো যে কালকে তুমি আমার মুখে বার্গার ছুঁড়ে মেরেছিলে? এরপর ডেমিয়ানের দুই বন্ধুও ডেমিয়ানকে সাপোর্ট করতে থাকে। তারপরে ডেমিয়ানের মনে পড়ে যায় আনিয়া তাকে তার রুমাল দিয়েছিল, আর ডেমিয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি কিছু দেব, কিন্তু স্ন্যাক্স কেন? ও কি শুধু কেকই খেতে চায়? তারপর সে ভাবে, চলো যাক, ভালোই হলো, অন্তত সে শুধুমাত্র স্ন্যাক্স চেয়েছে, আমার বাড়িতে এসে আমার বাবা মার সঙ্গে দেখা তো করতে বলছে না। আর তখনই আনিয়া ডেমিয়ানের মন পড়ে ফেলে। সে বলে, এটাই তো সুযোগ আমার সাথে বসের দেখা করার। তখনই আনিয়া বলে, আমার আর স্ন্যাক্স চাই না, এখন আমি ডেমিয়ানের বাড়িতে যেতে চাই। তারপরে আমরা দেখি বেকি আর ডেমিয়ান দুজনেই একদম লজ্জা পেয়ে যায়, যার পর বেকি আনিয়াকে বোঝায়, তুমি তো ডেমিয়ানের বাড়িতে যাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি বলে ফেলছ। কিন্তু ডেমিয়ানের বন্ধুরা বলে, ডেজমন্ড ফ্যামিলি এত সাধারণ লোকজনদের সাথে দেখা করে না, আর তোমার ফ্যামিলি তো খুবই সাধারণ, তোমার সাথে ওরা একদম দেখা করবে না। যার পর আনিয়া বলে, আনিয়ার মা আর সেকেন্ড সান মানে ডেজমন্ডের মা, তারা দুজনা বন্ধু হয়ে গেছে, আর তারা একসঙ্গে চাও খেয়েছে। আর এটা শুনে সবাই শকড হয়ে যায়। ডেমিয়ান তাকে বলে, আরে তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো। আনিয়া তাকে বলে, আমি মিথ্যে বলছি না, যাও তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। এইটা শুনে বেকি তাকে বলে, আনিয়া এখন তোমার পুরো পরিবারই এতে জড়িয়ে পড়েছে। তারপরে ডেমিয়ান মনে মনে বলতে থাকে, যদি সে আমার সম্পর্কে জানতে পারে তাহলে তো আমার খেলা শেষ। সে নার্সারি স্কুলের দিনগুলো মনে করতে থাকে, আর ভাবে, নার্সারিতে যখন ছিলাম তখন তো বিছানাও ভিজিয়ে দিতাম, মানে আরও অনেক কিছুই, যা ডেমিয়ান চায় না যে আনিয়া তার সম্পর্কে জানুক। তারপরেই আমরা দেখি ডেমিয়ান চলে যেতে শুরু করে, কিন্তু আনিয়া তাকে তার বাড়িতে ইনভাইট করার জন্য বলে, আর বলে, তোমার মাও চায় যে তুমি আমাকে ইনভাইট করো। কিন্তু ডেমিয়ান তার কথা শোনে না, আর তাকে তার বাড়িতে ইনভাইটও করে না। তারপরেই আমরা লয়েডকে দেখি, সেখানে অনেক লোক লয়েডের প্রশংসা করছে, বলছে সবাই তোমাকে কতটা ভালোবাসে। লয়েড মনে মনেই বলে, সে স্লোলি গ্রাউন্ড ওয়ার্ক করছে, মানে সে তার ফেক আইডেন্টিটি তৈরি করছে, যাতে সবাই তাকে একটা আসল ডক্টর মনে করে। তারপরেই আমরা দেখি পেছন থেকে ফিওনা তাকে দেখছে, আর বলছে, তুমি সবসময়ের মতো আজও খুবই পারফেক্ট লাগছো। তোমার চারপাশের ওই লেডিজদের কথা যদি বলি, আমি তাদের সবাইকে সরিয়ে দেব, আমি না হয় পরে ওদেরকে দেখছি। তারপর সে নিজেকে বলে, না, আমাকে এদের মিশনের পথে বাধা দেওয়া উচিত নয়, এটা হয়তো ওর মিশনেরই অংশ। তারপর আমরা একটা ডক্টরকে দেখি, যে লয়েডকে খুবই রাগ করে দেখছে। পরের সিনে আমরা লয়েড আর ফিওনাকে দেখি। লয়েড বলে, তার পেশেন্ট দরকার, মানে এমন পেশেন্ট যারা মেলিন্ডা ডেসমন্ডের সঙ্গে জড়িত, আর এখন তো মেলিন্ডাদের গ্রুপের সঙ্গী হয়ে গেছে। ফিওনা জিজ্ঞাসা করে, আচ্ছা মেলিন্ডা কি ওই লিস্টের মধ্যে নেই যাদের কমেন্ট দেওয়া হয়েছে? লয়েড বলে, আমি এটা নিয়ে নিশ্চিত না, আমার ইনফরমেশন দরকার, আমার মনে হয় না জর্জের কাছ থেকেও এত ইনফরমেশন পাওয়া যাবে। ফিওনা বলে, আমার জন্য এখনও দেরি হয়নি, মানে তুমি চাইলে এখনও আমাকে তোমার ওয়াইফ হিসেবে চয়েস করতে পারো এই মিশনের জন্য। কিন্তু লয়েড বলে, আরে না, আমি চাই তুমি আমার হেল্প করো, যেভাবে তুমি সবসময় করে আসছো, আমি তোমাকে সোসাইটিতে ঢোকানোর জন্য বলতে পারি। ফিওনা বলে, ঠিক আছে, বুঝলাম। তারপর সে বলে, আমার জানা আছে কিছু পেশেন্ট যারা মেলিন্ডার সঙ্গে জড়িত, কিন্তু আমার মনে হয় না তুমি তাদের ডক্টর হতে পারবে। ফিওনা বলে, তুমি যতটা পপুলার হয়ে যাও তোমার ঘোরাঘুরিটা ততটাই ডেঞ্জারাস হয়ে যায়। আমরা আবার ওই লোকটাকে দেখতে পাই
যার নাম হলো গোরেল। সে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর। লয়েডের আগে সেই লোকটা খুবই ফেমাস ছিল, কিন্তু লয়েড আসার পর সে ফেমাস না থাকায় সে এখন লয়েডকে দেখে খুবই জ্বলতে থাকে। আর ফিওনা লয়েডকে এখন জানায় যে ওই গোরেলই ঠিক করে যে ভিআইপি পেশেন্ট কাদের কাছে যাবে, তাই তাকে হাত করাটা খুবই দরকারি। লয়েড এই সময় ফিওনার কথা বুঝতে পারে। তারপর সে তাকে বলে, তুমি কি আমার জন্য কয়েকটা জিনিস রেডি করবে? এরপরে আমরা দেখি ফিওনা খুশি হয়ে যায় আর লয়েডের রুম থেকে সে বেরোয়। আর সেই সময় ডিরেক্টর তাকে দেখে ফেলে আর তার হোশ উড়ে যায়। ডিরেক্টর বলে, ফিওনাও লয়েডকে পছন্দ করে। এখন এই লোকটা লয়েডকে হসপিটালে আর থাকতে দেবে না। এরপর যখন 11টার সময় লয়েডের একটা মিটিং থাকে, সেইখানে ডিরেক্টর তার প্রথম চাল চালে। সে শিডিউলের টাইম চেঞ্জ করে দেয়, যার কারণে লয়েড মনে মনেই বলে, আমি নোটিস না করার নাটক করছি কারণ ডিরেক্টর স্যাটিসফাই হোক। আর ঠিক তাই লয়েড মিটিংয়ে লেট করে পৌঁছায়। আর ডিরেক্টর ইমাজিন করে যে লয়েডকে এখানে বকা খেতে হবে, কিন্তু এমন কিচ্ছু হয় না। তাদের মধ্যে একজন বলে, হয়তো তুমি খুবই মেহনত করছো, যার কারণে তোমার এই সমস্ত আর মনে থাকছে না, তুমি একটু রেস্ট নাও লয়েড। আর লয়েডের সামনের মেয়েটাও লয়েডের সমর্থন করছে। এটা শুনে ডিরেক্টর তো একদম শকড হয়ে যায় আর বলে, যখন আমি মাত্র 1 মিনিটও লেট আসি তখন আমার পেছনে কত গালি দেয়, আর এখন দেখো লয়েডের প্রশংসার পুল বাঁধা হচ্ছে। পরের সিনে আমরা দেখি যে ডিরেক্টর লয়েডকে কফি দিচ্ছে, কিন্তু সেই কফির মধ্যে সে কিছু মিশিয়ে রেখেছে। তার পরের সিনে লয়েডের পেট থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। লয়েড বলে, আমার না বাথরুমে যেতে হবে। একটা ছেলে তাকে দেখে ইমপ্রেসড হয়ে যায় আর বলে, পেটে এত ব্যথা হচ্ছে তবু আপনি পুরো মন দিয়ে কাজ করছেন, এটা দেখে আমারও হার্ডওয়ার্ক করার প্রেরণা পাচ্ছি। এটা শুনে ডিরেক্টরের তো আরও হুঁশ উড়ে যায়। আবারও পরের সিনে দেখা যায় লয়েডের পিছনে টয়লেট পেপার লাগানো আছে, কিন্তু লয়েড তবুও সেটা না দেখার ভান করছে। একটা নার্স এই সময় বলে, আমি জানতাম না আপনি এত আনাড়ি হতে পারেন, তবে আপনি কিন্তু বেশ কিউট। আর এভাবে ডিরেক্টরের আরেকটা প্ল্যানও ফেল হয়ে যায়। এরপর আমরা দেখি ফিওনা একটা চিঠি পড়ছে, যেটা আবার সেই ডিরেক্টরই তাকে দিয়েছে। চিঠিতে লেখা রয়েছে যে লয়েড তার জন্য অপেক্ষা করছে। ডিরেক্টর মনে মনেই বলে, এটা একটা ফেক লেটার, তুমি যতক্ষণই অপেক্ষা করো লয়েড আসবে না। তারপর সে ভাবে এরপর হাওয়া উঠবে যে লয়েডের কাছে একটা বউ আর একটা মেয়ে আছে, তবুও সে অন্য মেয়েকে লেটার পাঠাচ্ছে। কিন্তু ফিওনা অদ্ভুত মুখ করে। সে বুঝতে পারে যে এটা একটা ফেক লেটার আর এটা ডিরেক্টরই পাঠিয়েছে। সে চিঠিটা ফেলে দিয়ে বলে, আমার ডিরেক্টরের ওপরে খুবই রাগ হচ্ছে, আমি এই রাগটা বের করব। লয়েড এই সময় সেখানে এসে তাকে শান্ত হতে বলে যে এইসবের কোনো দরকার নেই, কিন্তু দুজনকে কথা বলতে দেখে ডিরেক্টরের রাগ আরও বেড়ে যায়। সে দৌড়ে চলে যায় আর একটা ফোন করে, আর ফোনে সে মিথ্যে কথা বলে যে তাদের হসপিটালে একটা স্পাই ঢুকেছে। এরপর আমরা দেখি ডিরেক্টরের কাছে দুজন লোক এসে পড়ে। তাদেরকে দেখে ডিরেক্টর বলে, তোমরা ইউনিফর্ম পরনি কেন? একজন বলে, যদি লোকে জানতে পারে যে আমরা এখানে এসেছি তাহলে সে স্পাই পালিয়ে যেতে পারে, তাই আমরা সাধারণ পোশাকই পরে আছি। এদিকে লয়েড একজনের সঙ্গে কথা বলছে। হঠাৎই একজন এসে লয়েডকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আর তাকে গ্রেফতার করে নেয়। এটা দেখে ডিরেক্টর খুবই খুশি হয়ে যায়, কিন্তু সেই লোকটা মুচকি হেসে বলে, আমি তো সবসময় এটা ট্রাই করতে চেয়েছি। আসলে সেই লোকটা আর কেউ নয়, ফ্র্যাঙ্কি। লয়েড তাকে বলে, তুমি করতেটা কি চাও? ফ্র্যাঙ্কি বলে, তুমি হঠাৎ ফোন করলে আর আমি ফোন লাইন হ্যাক করে এই নাটকটা সাজিয়েছি, অন্তত আমাকে একটু মজা তো করতে দাও। তারপরেই আমরা দেখি যে অন্য লোকটা হলো ফিওনা। সে ডিরেক্টরের দিকে ইশারা করে। লয়েড বুঝতে পারে যে ডিরেক্টর তাদের দেখছে। লয়েড তখন নাটক শুরু করে। সে বলতে শুরু করে, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি কোনো স্পাই নই। ফ্র্যাঙ্কি বলে, তুমি এই ফাইলটা বিক্রি করার চেষ্টা করেছো। লয়েড বলে, আমি জানিই না যে এটা কি। আর এরপরেই ফিওনা ডিরেক্টরকে ধরে বলে, আমাদেরকে ইনিই বলেছেন যে তুমি একটা স্পাই। ডিরেক্টর বলে, আমি তো কিছু জানি না, এটা তো একটা কোইন্সিডেন্স। আমি তোমাদের উপর ভরসা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি সবার মন জয় করে নিলে, তাই আমি ভাবলাম যে তুমি হয়তো কোনো স্পাই হতে পারো। লয়েড বলে, আমি তো শুধুমাত্র এই জায়গাতে ফিট হওয়ার চেষ্টা করছিলাম। তারপরে লয়েড পুরো ছবিটা তার উপরে ঢেলে দেয় আর বলে, এই ফাইলে যা লেখা আছে তার রাইটিং তো আমার টাইপরাইটারের সঙ্গে ম্যাচ করে না, কিন্তু তোমার টাইপরাইটারের সঙ্গে ম্যাচ করে। যেটা শোনা মাত্রই ফ্র্যাঙ্কি তার বন্দুক বের করে ডিরেক্টরের সামনে ধরে তাকে তার নাম জিজ্ঞাসা করে। সে তার নাম বললে ফিওনা বলে, নামটা তো আমার চেনা লাগছে, ও তো আমাদের ব্ল্যাক লিস্টে আছে। ফ্র্যাঙ্কি বলে, তার উপর সন্দেহ আছে, সে ঘুষ নিয়েছে, মিথ্যা মেডিকেল ফি নিয়ে লোকেদের টাকা কামিয়েছে। ফ্র্যাঙ্কি তার অনেক খারাপ কাজের কথা বলে,
ডিরেক্টর এ সময় ভয়ে বলে, এই সমস্ত তুমি কিভাবে জানলে? তারা ডিরেক্টরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। এই সময় লয়েড বলে, এটা সত্যি যে ডিরেক্টর অনুমতি ছাড়া ইকুইপমেন্ট নিয়ে অন্য হাসপাতালে বিক্রি করে দিয়েছে, কিন্তু তিনি খারাপ লোক নন। সে কখনো দেশের বিরুদ্ধে যাবেন না। লোকে তাকে আমার থেকেও বেশি ভালোবাসে। সে একটা বিশ্বস্ত লিডার। সে সবার খেয়াল রাখে। সে এই হাসপাতালের মূলধন। লয়েড বলে, যদি তাকে গ্রেপ্তার করতেই হয় তাহলে আমাকে নিয়ে চলো। এটা শুনে দুজনেই ডিরেক্টরকে ছেড়ে চলে যায়। ডিরেক্টর এই সময় কেঁদে লয়েডকে ধন্যবাদ জানায়। লয়েড বলে, আমাদের আপনার দরকার আছে স্যার। আর ডিরেক্টরও এখন কাঁদতে কাঁদতে বলে, লয়েড তুমি কত ভালো মানুষ। এরপর আমরা দেখতে পাই লয়েডকে বাড়িতে। লয়েড এই সময় নিজেকে বলে, এখন হাসপাতালের প্রবলেম সলভ হয়ে গেছে, এবার আমি প্ল্যান সি এর প্রস্তুতি নিতে পারি। আনিয়া তার মন পড়ে বলে, বাবার প্ল্যান তো আমার থেকেও ফাস্ট স্পিডে চলছে, আমাকে কিছু না কিছু করতেই হবে। সিন চেঞ্জ হয়। একজন লোক অফিসে একটা রিপোর্ট দেয়, বলে এটা 4th ডিভিশন থেকে এসেছে। একজন বলে, অর্গানাইজেশনের লিডার যে বিদেশে লুকিয়েছিল তার নাম হলো বিল। সে গ্রুপ গ্যাংয়ের লিডার হয়ে গেছে আর সে বার্লিন সিটিতে চলে এসেছে। তারপর আমরা ইডেন কলেজের বাস দেখি, সবাই সেখানে যাচ্ছে। আনিয়া খুবই এক্সাইটেড। বেকি তাকে বোঝায়, আনিয়া এটা কোনো ফান ট্রিপ নয়, এটা স্কুলের স্টাডি ট্রিপ। আমরা সোসাইটি সম্পর্কে শিখতে যাচ্ছি। আনিয়া তখন তার বাবার ফ্ল্যাশব্যাক মনে করে যে কিভাবে তিনি সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করেছিলেন। এখন আনিয়া নিজেও তার প্ল্যান বানিয়ে নেয়। আনিয়া সেকেন্ড ছেলে মানে ডেজমন্ডকে বাঁচাবে, যাতে প্ল্যান কাজ করে যায় আর সে তার বাড়ি যেতে পারে। আমরা দেখি সবার আগে সে তার উপর কাগজ ছুঁড়ে মারে আর সে একটা বেকার মুখ করে তার দিকে তাকায়, যাতে ডেজমন্ড এখন তার নালিশ করে আর তারপর সে ডেজমন্ডকে বাঁচাতে পারে। কিন্তু ডেজমন্ড এখন নালিশ না করে রেগে গিয়ে তার দিকেও কাগজ ছুঁড়ে মারে। আর এখন আনিয়া বলে, যা, আমার তো পুরো প্ল্যানটাই ফেল হয়ে গেল। তারপর আমরা দেখতে পাই ডেমিয়ান আনিয়ার জন্য স্ন্যাক্স এনেছে, কিন্তু সেটা দেওয়ার আগেই ডেমিয়ানের বন্ধুরা দেখে ফেলে আর তারা দুজন মিলে সমস্ত স্ন্যাক্স খেয়ে ফেলে। এটা দেখে বেকিও তার স্ন্যাক্স দেখায়, কিন্তু আনিয়ার স্ন্যাক্স বলতে শুধুমাত্র বাদামই এনেছে। বেকি তাকে বলে, তুমি কি সবসময় এটাই খাও? তারপর আমরা দেখি যে বাসগুলো এক জায়গায় মোড় নেয়, কিন্তু দ্বিতীয় বাসটা মোড় নেয় না, সোজা চলতে থাকে। আর এই বাসেই ছিল আনিয়া। এটা দেখে একজন লোক জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? তারপরে আমরা দেখি যে গ্যাংয়ের সদস্যরা বাসে উঠে পড়ে। একজন বলে, সরি, এটা স্কুল বাস, কিন্তু সেই লোকটা তাকে অজ্ঞান করে দেয়। এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই যে তাদের পিছু পিছু একটা গাড়ি চলছে, যেটা সিকিউরিটি গার্ডের, কিন্তু সেই লোকটা বাসের পিছনের গেটে গিয়ে তার বন্দুক বের করে আর শর্টগান দিয়ে সেই গাড়ির ওপর গুলি চালায়। তারপর সেই লোকটা বাচ্চাদের বলে, ইডেন কলেজের স্টুডেন্টস, এই বাসটা হাইজ্যাক হয়ে গেছে। যদি তোমরা বাড়ি জীবিত ফিরতে চাও তাহলে চুপচাপ থাকো। আর এখানেই বাচ্চাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয় আর বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। আর এখানেই শেষ হয় এপিসোড 6। নিশ্চয়ই এপিসোডটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো আর হাইপ বাটনে ক্লিক করো আর কমেন্টে জানাও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর পরবর্তী দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।